সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির বিশ্লেষণ নিয়ে সাপ্তাহিক আয়োজন বাণিজ্য ও অর্থনীতি অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় চামড়া শিল্প সীমাবদ্ধতা ও সম্ভাবনা। আজকের এই আলোচনায় আমরা সাথে পেয়েছি বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ এবং সাথে আছেন অর্থনীতির বিশ্লেষক ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের এই আলোচনায়। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনায় যাব, কিন্তু তার আগে একটা আমরা প্রতিবেদন দেখে আসব। চামড়া ও চামড়াজাত পণ্যের বৈশ্বিক বাজার প্রতি বছরই বড় হচ্ছে। তবে দেশের মধ্যে বিপুল পরিমাণ কাঁচা চামড়ার সরবরাহ থাকলেও বাংলাদেশ রপ্তানি বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারছে না। 7 বছর ধরে দেশের দ্বিতীয় বৃহত্তম এই রপ্তানি খাত একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। একদিকে দাম না পাওয়ায় প্রতি বছর কোরবানির পশুর চামড়া নষ্ট হচ্ছে, অন্যদিকে চামড়া পণ্য রপ্তানির জন্য বছরে 1600 কোটি টাকার চামড়া আমদানি করতে হচ্ছে। শুধু হেমায়েতপুরের চামড়া শিল্পনগরের দূষণের কারণে এগোতে পারছে না বাংলাদেশের চামড়া শিল্প। বিশেষজ্ঞ ও খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সাভারের হেমায়েতপুরের 200 একর জমির ওপর পরিকল্পিত চামড়া শিল্পনগর বাস্তবায়নে ইতিমধ্যে 21 বছর পার করেছে সরকার। চামড়া শিল্পনগরে জমি বরাদ্দ পেয়েছিল 154টি ট্যানারি, তার মধ্যে উৎপাদনে আছে 142টি, কিন্তু এখন পর্যন্ত চামড়া শিল্পনগরের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার সিইটিপি পুরোপুরি কার্যকর করা যায়নি। এতগুলো বছরও কঠিন বর্জ্য ফেলার স্থায়ী জায়গা বা ডাম্পিং ইয়ার্ডের কাজ শুরু হয়নি, ফলে চামড়া শিল্পনগর পরিবেশ বান্ধব করতে না পারার ব্যর্থতার মাসুল দিচ্ছে সম্ভাবনাময় চামড়া শিল্প খাত। রপ্তানি বৃদ্ধি না পাওয়ায় কাঁচা চামড়ার দামেও ধস নেমেছে। চামড়া শিল্পের ব্যবসায়ীদের মতে, বিশ্বের বড় ব্র্যান্ডের কাছে বেশি দামে চামড়া বা চামড়া পণ্য বিক্রি করতে হলে এলডব্লিউজি সনদ থাকতে হয়। এলডব্লিউজি বা লেদার ওয়ার্কিং গ্রুপ একটি বৈশ্বিক ব্যবস্থা। চামড়া পণ্য উৎপাদনে ইতিবাচক সামাজিক ও পরিবেশগত দায়িত্বশীল ভূমিকাকে উৎসাহিত করা এর উদ্দেশ্য। শিল্পনগরের দূষণ বন্ধ না হওয়ায় সেই সনদের জন্য ট্যানারিগুলো আবেদন করতে পারছে না। বাধ্য হয়ে কমপক্ষে অর্ধেক দামে চীনাদের কাছে চামড়া রপ্তানি করতে হয়। 2005 সালে নাইকি, অ্যাডিডাস ও টিম্বারল্যান্ডের মতো কয়েকটি বৈশ্বিক ব্র্যান্ড ও জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান মিলে এলডব্লিউজি গঠন করে। পরিবেশ সুরক্ষায় জোর দিয়ে চামড়া ও চামড়াজাত পণ্যের উৎপাদন নিশ্চিত করায় সংস্থাটির লক্ষ্য। বর্তমানে বিশ্বে 1000-এর বেশি ব্র্যান্ড ও সরবরাহ খাতের প্রতিষ্ঠান এলডব্লিউজির সদস্য। সংস্থাটির ওয়েবসাইটের তথ্যানুযায়ী বিশ্বের বিভিন্ন দেশের চামড়া খাতের 1285টি প্রতিষ্ঠান এলডব্লিউজির সনদ পেয়েছে। এই সংস্থার সনদ পাওয়া সবচেয়ে বেশি কারখানা রয়েছে ইতালিতে 254টি, তারপর ভারতে 251টি ও চীনে 206টি সনদ পাওয়া কারখানা আছে। পাকিস্তানে এলডব্লিউজির সনদ পাওয়া ট্যানারির সংখ্যা 45। দেশে চামড়া খাতের 7টি প্রতিষ্ঠান এখন পর্যন্ত এলডব্লিউজি সনদ পেয়েছে। চামড়া শিল্পনগরের বেহাল পরিস্থিতির উন্নতি না হলেও সরকার এই খাতের রপ্তানি বাড়াতে চায়। তারই অংশ হিসেবে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে উৎসে কর 1% থেকে কমিয়ে 0.50% করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এছাড়া চামড়া শিল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা ও উন্নয়নের জন্য আলাদা করে একটি কর্তৃপক্ষ করার উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। যুক্তরাজ্য ভিত্তিক টেকনাভিউর এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সিএমআই কনসাল্টিংয়ের সমীক্ষা অনুযায়ী 2016 সালে বিশ্বে চামড়াজাত পণ্য অর্থাৎ জুতা, স্যান্ডেল, ব্যাগ ইত্যাদির বাজারের আকার ছিল প্রায় 21,749 কোটি ডলারের। চলতি বছর সেটি বেড়ে 28,270 কোটি ডলারে দাঁড়াবে, অর্থাৎ গত 8 বছরে বাজার বড় হয়েছে প্রায় 30%। 2033 সালে এ বাজারের আকার বেড়ে 55,290 কোটি ডলারে গিয়ে দাঁড়াবে। বৈশ্বিক বাজার বড় হলেও এর সঙ্গে বাংলাদেশের রপ্তানি বাড়েনি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যানুযায়ী গত 2016-17 অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি হয়েছিল 123 কোটি ডলার। তার মধ্যে চামড়াজাত পণ্যের রপ্তানি ছিল 100 কোটি ডলার। পরের টানা 3 বছর রপ্তানি কমেছে। মাঝে 2 বছর কিছুটা বাড়লেও গত 2022-23 অর্থ বছর রপ্তানি আবারও কমেছে।
গত অর্থবছর ১২২ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়। এর মধ্যে চামড়া পণ্য ছিল ১১০ কোটি ডলারের, আর বিদায়ী অর্থবছরের ১১ মাসে চামড়া পণ্যের রপ্তানি ছিল ৮৩ কোটি ডলার। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম এবং এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে একটা তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি বর্তমানে চামড়া শিল্পর যে খাতটি সেটি এখন কোন অবস্থায় আছে এবং এটির সম্ভাবনা কতটুকু, সেটির সীমাবদ্ধতা কোন কোন জায়গায়, এবং এই তথ্যচিত্রের নিরিখে এখন আমরা আলোচনায় ফিরব। প্রথমেই শাহিন আহমেদ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপটে এই চামড়া শিল্প মানে কোন জায়গায় আছে এখন? দেখুন, এখানে চামড়া এবং চামড়াজাত পণ্য কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটা শিল্প। যদিও আমরা দ্বিতীয় বৃহত্তম শিল্প বলছি, কিন্তু আমরা যে আরএমজির সাথে তুলনা করি তাহলে কিন্তু অনেক গ্যাপ আছে। কারণ বিশেষত আরএমজি যেখানে $35 বিলিয়ন এক্সপোর্ট করছে, লেদার সেক্টর $1.5 বিলিয়ন এক্সপোর্ট করছে। এই প্রেক্ষাপটে আমি মনে করি যে আসলে সার্বিকভাবে খুব একটা ভালো নেই। এখানে আমরা মনে করি যে 50 দশকের এই শিল্প, এখানে যেহেতু আপনার পর্যাপ্ত র মেটেরিয়ালস আছে, যেমন আমাদের যে কাউ স্কিন বা গোট স্কিন আমাদের ওয়ার্ল্ড ফেমাস ফাইন গ্রেনার, সেটা কিন্তু আমরা প্রয়োজনের তুলনায় আমরা কাজে লাগাতে পারছি না বিকজ অফ আপনার এনভায়রনমেন্টাল ইস্যু। আমরা যে সময় হাজারীবাগ থেকে গেলাম আসলে সাভারে, প্রায় দীর্ঘ 7-8 বছর হয়ে গেছে, সেখানে কিন্তু ওইভাবে আমরা কিন্তু কমপ্লায়েন্সগুলো ট্যানারিগুলো করতে পারিনি, যার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে চামড়া চ্যাপ্টার 4001-এ দেখি যে আমার এক্সপোর্ট গ্রোথ আপনার কমে গেছে। অর্থাৎ আমি যেখানে 2014-15 অর্থ বছরে আমরা এক্সপোর্ট করেছিলাম $450 মিলিয়ন শুধু চামড়া, এখন সেখানে আমরা করছি $140 মিলিয়ন। আর আমরা যদি চামড়াজাত পণ্য বা ফুটওয়্যার দেখি, সেখানে কিন্তু গ্রোথ অনেক ভালো। তো আমরা দেখি যে সব কিছু মিলিয়ে আসলে যেভাবে এই শিল্পটা এগুনোর কথা সেভাবে কিন্তু এগুনে। আমরা যেতে চাই অধ্যাপক পারভেজ করিম আব্বাস, আপনার কাছে এবার যে প্রশ্নটি, উনি বেশ কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরলো এবং বলল দ্বিতীয় বৃহত্তম শিল্প রপ্তানির ক্ষেত্রে, কিন্তু এত সত্ত্বেও আমাদের দেশে কিন্তু কাঁচামালের কোনো অভাব নেই এবং চামড়াজাত পণ্যের বৈশ্বিক বাজার কিন্তু দিনকে দিন সেটা সমানুপাতিক হারেই কিন্তু বাড়ছে। কিন্তু দেশের মধ্যে কাঁচা চামড়া সরবরাহ থাকলো যে রপ্তানির বৃহৎ একটা বাজার, সেই বাজারে আমরা সুযোগটা কাজে লাগাতে পারছি না। এর নেপথ্য কারণটা কি আসলে? প্রথমত হচ্ছে যে আমাদের, আপনি যদি দেখেন, ঠিকই বলেছেন ভাই শামীম ভাই, যে এখানে হচ্ছে যে এটা প্রায় আগের যে ফিনান্সিয়াল, আগে যেখানে আপনি যে অর্থ বছরে যদি বলেন, তখন হচ্ছে যে $1.23 বিলিয়ন ছিল, আর সব কিছু অ্যাড করলে $1.5 বিলিয়ন মতো চলে আসে এক্সপোর্টের মধ্যে। কিন্তু বাংলাদেশের যে রপ্তানি করছে, বিশ্ব বাজারের যে পোটেনশিয়াল আছে, 2022 থেকে 2023 সালে বিশ্বে যে চামড়ার বাজারের যে ভ্যালু, এটা হচ্ছে $440 বিলিয়ন। 2030-এর মধ্যে এটা চলে যাবে হচ্ছে $730 বিলিয়ন ছুঁই, এত বড় বাজার। এবং আমরা যে পুরা বিশ্বে আমাদের উন্নত মানের যেখানে চামড়ার যে র মেটেরিয়াল যেগুলো হয়, যে আপনি বললেন যে গরুর চামড়া, ছাগলের চামড়া, এগুলো থাকা সত্ত্বেও আমরা হচ্ছে বিশ্বের যে আপনার এখানে যে কাঁচামাল যে সরবরাহ করি মাত্র 3.5%, এবং যে আপনি যে কাঁচামালের যে প্রসেস গুডগুলো, যে ফিনিশ লেদার প্রোডাক্টস, ওটা শুধু রপ্তানি করে 0.7%। আর প্রশ্ন হতে পারে কেন? উনি প্রথমটা যেটা বলেছেন হচ্ছে, আমাদেরকে প্রথমে যেখানে এসে যে এখানে আমাদের নীতি প্রণেতারা যখন আশ্বাস দিয়েছিল যে সাভারে যখন ইন্ডাস্ট্রিয়াল ট্যানারি স্ট্রিটে যাবে, 1079 কোটি টাকার একটা প্রজেক্ট এখানে করা হয়েছিল, এবং প্রথম দিকে এখানে 160টি ট্যানারি বা 162টি ট্যানারি লোকেট করার কথা ছিল। সবচেয়ে বড় আকর্ষণ ছিল হচ্ছে একটা সিইটিপি করা, এবং সিইটিপিটা কি? এটা হচ্ছে আমার কমন ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এবং এটা করলেই হচ্ছে আপনার যে লেদার ওয়ার্কিং গ্রুপ যেটা আছে, যেটার জন্য একটা সার্টিফিকেশন পাবেন। তো এই কমন ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টটা কিন্তু কমপ্লিট হয় নাই, এবং কমন ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট না হওয়ার জন্য আমাদের যেটা হচ্ছে যে আমরা লেদার প্রসেস যে প্রোডাক্টগুলো যেগুলো আছে, সেগুলো যখন আমরা র মেটেরিয়াল সাপ্লাই করছি, কিন্তু আমরা লেদার প্রসেস প্রোডাক্টগুলো যখন করছি, তখন কিন্তু এটার জন্য আমরা ভালো বাজার ধরতে পারছি না। কারণ যুক্তরাষ্ট্রে বলেন, জাপানে বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে যান, তখন LWG এই ইকুইভ্যালেন্ট সার্টিফিকেশনটা লাগবে। তখন কী করছে, চীনের বাজারে আমরা 50 থেকে 60% হচ্ছে কম দামে ওকে বেচতে আমরা বাধ্য হচ্ছি, তার জন্য আমরা এখানে পিছিয়ে যাচ্ছি। এবং কমন ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে কী সমস্যা? এখানে কমন ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য আমাদের এখানে যেটা আছে, এখানে হচ্ছে কমন ক্রোম রিকভারি বলে একটা প্রসেস আছে, যেটার জন্য হচ্ছে ইম্পিউরিটিটা কমে যায়, সেটা কিন্তু আমাদের সিইটিপিতে এটা এখনও কমপ্লিট করা হয়নি।
এবং মাত্র 6টা থেকে 7টা ফ্যাক্টরি বড় বড় তাদের কাছে হচ্ছে LWG সার্টিফিকেশন আছে, কিন্তু 140টা থেকে 160টা ট্যানারি যেটা এখানে এমপ্লয়েড আছে তাদের মধ্যে মাত্র 6টা ফ্যাক্টরি হচ্ছে শুধু এইটাকে এটা অ্যাডভান্টেজ নিতে পারে। তার জন্য কি হচ্ছে, আমাদের অত্যন্ত পরিতাপের বিষয়, যদিও বা আমাদের সারপ্লাস অফ র মেটেরিয়াল আছে, আমাদের কিন্তু প্রায় 1000 কোটি টাকা বা 1060 কোটির মতো এখানে হচ্ছে ফিনিশ লেদার ইন্টারমিডিয়েট প্রোডাক্টস আমরা ইম্পোর্ট করতে হচ্ছে, যাতে আমি ওই রপ্তানি বাজারে ধরতে পারি। তার মানে আমাদের ভ্যালু অ্যাডিশনের স্কোপটা কমে যাচ্ছে, আমাদের ফরেন এক্সচেঞ্জটা আমাদেরকে কমে যাচ্ছে। এবং আমাদের যদিও বা আমি এখানে বলবো যে আমাদের এখানে আরও যে প্রবলেমগুলো আছে, যেমন হচ্ছে যেমন চিলিং প্ল্যান্টগুলো আছে, এগুলো ঠিক মতো আমাদের এখানে ওই রকম প্রণোদনা দেওয়া হচ্ছে না। এবং এর জন্য কী হচ্ছে যে আমাদের পিক সিজন যেটা আছে, কুরবানির সময় তো সাধারণত পিক সিজন 3 মাসের, এই পিক সিজনে যে প্রসেসিং টাইমটা আছে এটা 3 থেকে আরও যদি আমরা এক্সটেন্ড করতে চাই, তার জন্য আমাদের ওই চিলিং প্ল্যান্টগুলো ইত্যাদিগুলো এগুলো লাগবে। তো এইগুলোর জন্য একটা ওয়েল কোঅর্ডিনেটেড প্ল্যান দরকার আছে। এবং এখানেও আমি বলবো যে হ্যাঁ, আমাদের সোনার হাঁস হচ্ছে আরএমজি, এবং আরএমজিতে যেহেতু এখানে যে যারা হচ্ছে যে আমাদের এখনকার যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা টাইকুন, তারা বেশিরভাগই শুরু করেছিলেন আরএমজি দিয়ে। তার জন্য কী হচ্ছে যে আরএমজির উপর এমফেসিসটা বেশি আছে। এবং যদিও বা আমাদের এই লেদার খাতে ভাই আরও বলবেন, আমরা যদি ঠিক মতো এখানে পলিসি প্রণোদনা দিতে পারি এবং যদি পলিসি কোঅর্ডিনেশনগুলো করতে পারি, তাহলে কিন্তু আমাদের রপ্তানি কিন্তু 5 থেকে 7 বিলিয়ন ডলারের মধ্যে যেতে পারে। এখন কিন্তু আমাদের কাঁচামালের কিন্তু আমাদের রপ্তানি কমে যাচ্ছে, এবং আমরা এখানে লেদার ফুটওয়্যার এইগুলা বা স্যাডেল বা হ্যান্ডব্যাগ এইগুলো এখন বেশি আমরা রপ্তানি করছি। পারভেজ করিম আব্বাসী, আপনার কাছে আমরা এই বিষয়টি নিয়ে আবার আলোচনায় ফিরবো। আমরা যেতে চাই শাহিন আহমেদ। এবার আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, অধ্যাপক পারভেজ যে কথাটি বললাম, আমরা প্রত্যেক বছর কিন্তু 1600 কোটি টাকার মতো আমদানি করতে হচ্ছে এই চামড়া, কাঁচা চামড়া যেটা বলতে হয়, রপ্তানির পণ্য বানানোর জন্য। সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে কিন্তু প্রচুর কাঁচা চামড়া রয়ে গেছে, এবং কোরবানি আসলে আমরা দেখতে পাই বিভিন্ন গণমাধ্যমে সে চিত্র উঠে আসে, প্রচুর পরিমাণ চামড়া নষ্ট হয়। এই জায়গায় আসলে অসামঞ্জস্যটা কেন? এক্সপোর্ট ওরিয়েন্টেড লেদার গুডস এবং ফুটওয়্যার ইন্ডাস্ট্রি আছে, অনেক বায়ার আছে যে LWG সনদপ্রাপ্ত ট্যানারি থেকে চামড়া নিয়ে আপনার মানে পণ্যটা তৈরি করতে বলে। সেই সময় কিন্তু ট্যানারি মালিকরা প্রায় 150 থেকে 200 মিলিয়ন ডলারের মতো আপনার পণ্য, আপনার ক্রাস্ট এবং ফিনিশড লেদার আপনার ইম্পোর্ট করে নিয়ে এসে আপনার এখানে পণ্য তৈরি করে। আমরা দেখেছি যে এখানে নন কমপ্লায়েন্টের এটা একটা প্রধান প্রতিবন্ধকতা, যার কারণে দেখা যাচ্ছে যে এই আমাদের লেদার গুডস এবং ফুটওয়্যার ইন্ডাস্ট্রি আমরা ইম্পোর্ট করে এনে আমরা এই পণ্য ব্যবহার করছি, অথচ আমাদের যে র মেটেরিয়ালস অ্যাভেলেবিলিটি, আমাদের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি অনুযায়ী আমাদের পণ্য আমরা ব্যবহার করতে পারছি না। অধিক মূল্য দিয়ে আমরা বাইরে থেকে এনে আমরা এটা ব্যবহার করছি। ওই যে আমাদের যে স্যার বললেন যে এইখানে ব্র্যান্ড বায়ার যারা আছেন, বিশেষত টিম্বারল্যান্ড সহ, কোচ, মাইকেল কোচ সহ, ডিকেএনওয়াই, লুই ভিটন যারা আছে, তারা কিন্তু আপনার LWG সনদ চায়। যদি আমি LWG সনদ পেতে চাই, তাহলে কিন্তু আমি এখানে ইনভেস্টার একটা প্রয়োজন আছে। এখানে সফট লোন আমরা বলেছি, আমরা মাননীয় অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি, আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা বলেছি যে এই সেক্টরে কমপ্লায়েন্সের জন্য যে আপনার যে ইনভেস্টটা, সেটার জন্য আপনার পদক্ষেপ গ্রহণ করা, বিশেষত বাংলাদেশ ব্যাংকের যে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড আছে, সেখানে যদি সেই ফান্ডটা যদি আমরা ইউটিলাইজ করতে পারি, তাহলে দেখা যাবে যে আপনার এইখানে সিটিপি কাজ করছে না, অথচ অনেক ট্যানারি সক্ষমতা আছে আপনার ছোট ছোট ইটিপি করে আপনার এই LWG সনদ গ্রহণ করতে পারে, এবং কমপ্লায়েন্সের ক্ষেত্রে যে আপনার যে ইনভেস্টমেন্টটা সেখান থেকে আপনার দিতে পারে। যার কারণে আপনার কিন্তু ট্যানারিগুলো আপনার অন্ততপক্ষে 10 থেকে 20টি ট্যানারি আপনার কিন্তু 1 বছরের ভিতর আপনার সনদ পেতে পারে। স্যার যে একটা কথা বললেন যে আসলে বাংলাদেশে সর্বমোট 4টি ট্যানারি আপনার LWG সার্টিফাইড ট্যানারি, সেগুলো কিন্তু আমাদের ক্লাস্টারের বাইরে, অর্থাৎ আপনার যশোরে আমার 2টি, খুলনায় 1টি এবং চিটংয়ে 1টি, আমার 4টি ট্যানারি আমরা LWG সনদ পেয়েছে এই পর্যন্ত বাংলাদেশে। অথচ আপনি যদি ভারতের দিকে দেখেন যে 140টির উপর আপনার LWG সার্টিফাইড ট্যানারি আপনার, অথচ পরিবেশ আমাদের চেয়ে অনেক খারাপ অবস্থা আছে। ওরা শুধু আপনার সিটিপিটা আপনার যে ডিসচার্জ করছে সেটাকে কনফার্মেশন করেছে। আরেকটি বিষয় হলো যে স্যার যে বললেন যে ক্রোম রিকভারি প্ল্যান্ট, আসলে যে মেইন যে আমার যে ক্ষতির কারণটা এনভায়রনমেন্টের, সেটা হেভি মেটাল। সেই হেভি মেটাল যদি আমি আমার সিটিপিতে আমি ডিসচার্জ করি, এটার কিন্তু ইম্পিউরিটি বাড়ে। আর আমাদের এই সিটিপিটা হলো আপনার বায়োলজিক্যাল কেমিক্যালস ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেখানে আপনার এইটাকে আমরা ক্রোম ডিসচার্জ করবো, এটার ভিতরেও এখানে ইম্পিউরিটি বেড়ে আপনার কিন্তু ব্যাকটেরিয়া আপনার নষ্ট হয়ে যায়, যার কারণে দেখা যায় যে প্রপারলি আপনার কাজ করছে না।
অথচ আমাদের 1000 কোটি টাকার একটা প্রকল্প আপনার শুধু হেলাফেলায় আপনার, অর্থাৎ আমার যে চাইনিজ ঠিকাদার যে চয়েস করা হয়েছিল 2012 সালে, সেখানে একটা ব্যাপক দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির কারণেই কিন্তু আপনার এই প্রতিষ্ঠানকে, যাদের সক্ষমতা ছিল না, যারা জীবনও সিটিভি বা ইটিভি করেনি, এই তাদেরকে দিয়ে করে তারা কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমি দেখেছি বড় বড় প্রজেক্ট হয়েছে আপনার অর্ধনির্মিত করে আপনার চলে গিয়েছে এবং পুরো ফান্ডটা তারা নিয়ে চলে গেছে। অর্থাৎ এই যে বিসিক যে ইমপ্লিমেন্টেশনটা করলো আপনার শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিক, এখানে কিন্তু আমরা বারবার বলেছি যে এখানে বিসিকের দুর্নীতিগ্রস্ত কিছু কর্মকর্তার কারণে আজকে চামড়া শিল্প বাধাগ্রস্ত হচ্ছে। অর্থাৎ আমাদের যে লক্ষ্য ছিল আপনার 2025 সালের ভিতরে আমরা $5 বিলিয়ন এক্সপোর্ট করব, সেটাও কিন্তু আপনার সেই লক্ষ্য অর্জিত হচ্ছে না। আমার ব্যক্তিগতভাবে আমার ফুডের ইন্ডাস্ট্রি আছে, আমি আমার পণ্য ব্যবহার করতে পারছি না। আমি কিন্তু পার্শ্ববর্তী দেশ সহ ইটালি সহ বিভিন্ন দেশ থেকে আমরা পণ্য আমদানি করে, আমরা চামড়া আমদানি করে আমরা পণ্য তৈরি করছি। আর এখানে সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছে চাইনিজ নন কমপ্লায়েন্ট বায়েরা, যারা কিনা আপনার অর্ধেক মূল্যে আমাদের চামড়াটা নিয়ে তারা কমপ্লায়েন্স ফ্যাক্টরিগুলোতে বিক্রি করছে। এখানে কিন্তু রাষ্ট্র কিন্তু একটা বিপুল বৈদেশিক মুদ্রা হারাচ্ছে। আমরা কিন্তু এখান থেকে আসলে আমরা $5 থেকে $10 বিলিয়ন কোনো ব্যাপারই নয়, কারণ $650 বিলিয়ন এই বিশ্বের শিল্প, এই শিল্পর আমরা মাত্র 0.50% আমরা শেয়ার করছি। তো আমরা মনে করি যে বর্তমান সরকার, আমরা আলাপ আলোচনা করছি, যদি আমরা অন্ততপক্ষে সিটিভিটাকে, আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন আপনার একটা টেন্ডার কল করেছিল যে আমাদের এই সিটিভিটাকে একটা ইউরোপীয় স্ট্যান্ডার্ড কোম্পানিকে দিয়ে আপনার রেটিফিকেশন এবং আপগ্রেডেশন করার জন্য, এটা আপনার ইউরোপিয়ান ইউনিয়ন একটা টেন্ডার কল করেছিল। একটা কোম্পানি যারা ওয়ার্ল্ডের প্রসিদ্ধ, অর্থাৎ ইটালির ইটাল প্রযুক্তি নামের একটা কোম্পানি এটা টেন্ডারটা পেয়েছে। তারা আগামী ডিসেম্বরে এই মাসের থেকে হয়তোবা তারা অ্যাসেসমেন্টটা শুরু করবে, এটাকে কিভাবে রেটিফিকেশন আপগ্রেডেশন করা যায় এবং আরও কিভাবে এক্সপানশন করা যায়। কারণ এই সিটিপির সক্ষমতা নিয়ে আপনার প্রশ্ন আছে। এইখানে দেখেন কত দুর্নীতি হয়েছে। এখানে বলা হয়েছিল 25,000 কিউবিক মিটার আপনার এটা ডিসচার্জ ক্ষমতা আছে, কিন্তু আসলে এইটার 15,000-এর উপরে আপনার এটা নির্ধারণ ক্ষমতা নেই। এইখানেও কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি হয়েছে। তো আমরা মনে করি যে সব কিছুরই একটা বিষয় তদন্ত হওয়া উচিত এবং সরকার যাতে, বর্তমান সরকার বিশেষত, আরও আন্তরিক হয়ে শিল্পটাকে যাতে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সব দিক দিয়ে আপনার বিবেচনার একটু সমর্থন। আমরা সব ক্ষেত্রে সংস্কারের কথা বলছি। এই খাতে এই যে সিইটিভির নেপথ্যে যে বিষয়গুলো বললেন, 2012 সালে বিসিকের যে বিষয়গুলো বললেন, সেগুলোরও সংস্কারটা আসলে আসা জরুরি। সেক্ষেত্রে হয়তো বা কিছুটা হলো এই বিষয়টা আপনারা রপ্তানি ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। আবারও আপনার কাছে ফিরবো। আপনার কথায় বেশ কিছু পয়েন্ট উঠে এসেছে। যে কথা আপনি আগে বলছিলেন সিইটিভির কথা, উনিও সেটি বললো যে সাভাইতপুরে যে পরিকল্পিত চামড়া শিল্প নগর বাস্তবায়নের কিন্তু 21 বছর পার করেছি। যে শিল্পটা এখন আমাদের 50 বছরের পুরনো একটি শিল্প, কিন্তু সেই সিইটিভি আসলে পুরোপুরি কার্যকর হয়নি, যাই খাতে প্রসার অন্যতম বড় বাধা। আসলে সমাধানটা কোন জায়গায়? সমাধানটা খুব সহজ মুখে বলার জন্য, কিন্তু এটা বাস্তবে এখানে হচ্ছে বাস্তবায়ন করাটা কঠিন। এটা হচ্ছে যে ঠিক পলিসি প্রণয়ন করা, ঠিক পলিসি প্রণয়ন করার জন্য ঠিক স্টেক হোল্ডারের সাথে কনসাল্ট করা। ওনারা করছেন ব্যবসা, ওনারা গ্রাসরুট থেকে আসেন, ওনাদের সাথে কনসাল্ট করবো না বাইরে থেকে কনসালটেন্ট নিয়ে এসে করবো। 3, আমি কি দেশের উন্নয়নের জন্য এখানে শুনলে এখানে এটা মনে হবে যে এখানে বুলি কথা বা হচ্ছে পুঁথিগত কথা, কিন্তু কথাটা ঠিক যে আমি কি দেশের এখানে হচ্ছে আর্থ উন্নয়নের জন্য করছি, যেখানে আর্থিক খাতে উন্নয়নের জন্য বা হচ্ছে ব্যবসায়ীদেরকে এখানে মুনাফা দিয়ে যদি বেশি মুনাফার সুযোগ দিই তাহলে হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করছি, নাকি আমি আমার পকেট ভরার চেষ্টা করছি। কারণ আপনার এখানে যে সিইটিপির কথাটা বললেন, এটা সবাই আমি বোধহয় 500টা বোধহয় এখানে ইন্টারভিউ দেখলাম বিগত 7-8 বছর ধরে। সব জায়গায় একই কথা হচ্ছে যে এই বিসিকের নিয়ে এখানে হচ্ছে যে অভিযোগ, গুরুতর দুর্নীতি অভিযোগ। 1080 কোটি টাকার একটা প্রজেক্ট যদি এইভাবে যদি 9-6 হয় এবং এই চাইনিজ কোম্পানি এখানে যে ডুবিয়ে দিয়ে গেল, এই যে কয়েকটা বছর যে আমরা এই যে এটা তো ডাইনামিক একটা নেচার, আমরা যে এখানে রপ্তানি বাজারে আমরা যে পিছিয়ে পড়ছি, এই পিছিয়ে সঙ্গে দেখুন ভিয়েতনাম কিন্তু আমাদের যে 24 গুণ বেশি কিন্তু হচ্ছে ফিনিশড লেদার প্রোডাক্টস যেগুলো আছে এক্সপোর্ট করে। বা আপনি দেখেন হচ্ছে চায়নাতে 103টা, চায়না বড় দেশ, টার্কি বলেন, ব্রাজিল বলেন, সব জায়গায় কিন্তু LWG কমপ্লায়েন্ট এখানে হচ্ছে যে ওদের ফ্যাক্টরির সংখ্যা অনেক বেশি। আমাদের
ভ্যালু এডিশন আমাদেরকে আমরা 75% থেকে 65% থেকে 90% পর্যন্ত ভ্যালু এডিশন করতে পারি, যার জন্য আমাদের বিশাল কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ এডিশন হতে পারে। কিন্তু এটার জন্য হচ্ছে যে আমাদের কিছু স্টেপস লাগবে এবং এটার জন্য আমাদের সরকারের সাথে কোঅর্ডিনেট করতে হবে। এবং এটা ভাই বলবেন নিশ্চয়ই এখানে যে রিকোয়ারমেন্টসগুলো আছে এটা কিন্তু খুব স্টেপ বাই স্টেপ আছে। যখন যদি আমি উন্নত বাজারে যদি করতে চাই আমার কিন্তু স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। তাহলে আমরা এখানে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে কথা বললেন এখানে বা জাপানের সাথে হচ্ছে যে আমরা স্ট্যান্ডার্ডস সেট করার জন্য ওদের বাজারের সাথে আমরা ওখানে ওদের সাথে এই ফ্যাসিলিটেশনটা নিতে পারি এবং এর জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্ককে নিতে পারি ইনভলভ করার জন্য, বা এডিবিকে নিতে পারি, বা আরও যেখানে সংস্থাগুলো আছে সেগুলোতে করতে পারি, এবং বিএসটিআইকে আরও বেশি এখানে ইনভলভ করা যেতে পারে। মেইনলি হচ্ছে যে আমাদের পলিসিগুলোর মধ্যে কোঅর্ডিনেশন নেই ডিফারেন্ট এজেন্সিসের মধ্যে। এবং আরেকটা জিনিস যেটা এখানে বেশ কয়েকটা তথ্য চলে আসে, ওয়ার্ল্ড ব্যাংকের সার্ভেতেও আসছে, আমাদের বেশ কিছু এখানে অন্যান্য সংস্থার এখানে আছে যে সেক্টরাল অ্যানালাইসিসে। আরেকটা হচ্ছে যে আপনারা যখন আমদানি করেন তখন হচ্ছে কাস্টমসের এখানে অফিসিয়ালদের হ্যারাসমেন্ট, সেখানে হচ্ছে মাল ডিলে করা, মালের সার্টিফিকেশন এখানে না দেওয়া এবং হচ্ছে ঘুষের এখানে আছে। তো এতে কী হয়, একই জিনিস হচ্ছে, যা প্রত্যেকটা খাতে হচ্ছে তা লেদের খাতে আছে। লেদের খাতে আমাদের আরও বেশি আমাদের এখানে রপ্তানি করার সুযোগ ছিল, কিন্তু রপ্তানি আমরা পিছিয়ে যাচ্ছি। এবং এর জন্য সমস্যাটা হচ্ছে কি, ব্যবসায়ীরাও এখন ওখানে হচ্ছে বিনিয়োগ করতে ওনারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। থ্রাস্ট সেক্টর যদি আপনি বলেন, তো থ্রাস্ট সেক্টরের জন্য ওই রকম পলিসি কোঅর্ডিনেশন ওইভাবে একটা সেল এখানে করে দিয়ে আপনি এখানে ওটা করতে পারবেন। তাহলে আমাদের লেদার ফ্যাক্টরি এখানে যে আমাদের যে গুণগত মাল যে ভালো, ওটার সাথে যদি আমাদের স্ট্যান্ডার্ডটা যদি আমরা ইনশিওর করতে পারি এবং এটা যদি আমরা মার্কেট করতে পারি, তাহলে আমাদের নতুন বায়ার্সগুলো ক্রিয়েট করার আমাদের একটা সুযোগ হবে। আমাদের 84% আমাদের রপ্তানি হচ্ছে রেডিমেড গার্মেন্টস। রেডিমেড গার্মেন্টসে ছোটো করার কোনো সুযোগ নাই, অনেক কর্মসংস্থান হচ্ছে, কিন্তু রেডিমেড গার্মেন্টসে কিন্তু মার্কেট স্যাচুরেশন হয়ে যাচ্ছে। যদি মার্কেট স্যাচুরেশন হয়ে যেতে থাকে তাহলে কিন্তু আমাদের রেডিমেড গার্মেন্টসে যেহেতু আমাদের ফোকাসটা বেশি, তার জন্য কিন্তু আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বা রপ্তানির বহুমুখীকরণ হচ্ছে না। এবং লেদার সেক্টর হচ্ছে একটা বা চামড়াজাত যে শিল্প খাত আছে, এটা হচ্ছে যেটা যথেষ্ট সুন্দর। এখানে আমাদের সামনে একটা সুযোগ আছে যেখানে আমরা ডাইভার্সিফাই করতে পারবো। নারী ক্ষমতায়নের জন্য কিন্তু এটা হচ্ছে একটা বড় একটা খাত, কেন আমার মনে হয় এখানে 30% হচ্ছে যে শ্রমিক যারা আছে তারা কিন্তু হচ্ছে স্পেশালি হচ্ছে যে শু ফ্যাক্টরি যেগুলোতে আছে, এখানে হচ্ছে কিন্তু নারী শ্রমিকের সংখ্যা কিন্তু অধিক। এখানে আমাদের এখানে সরকারের একটা সুযোগ আছে। আমরা আবার আপনার কাছে ফিরব। শাহিন আহমেদ, আরেকটি বিষয় আপনার আলোচনা উঠে এসেছে যে চীনাদের কাছে অর্ধেক দামে আমাদের বিষয়টা বিক্রি করতে হচ্ছে। সামগ্রিক বিষয়ে চিন্তা করে প্রতিবন্ধকতা যেগুলো আছে, আসলে এই প্রতিবন্ধকতাগুলোর নিরিখে যদি কথা বলতে চাই, এই জায়গায় সমাধানটা কোথায়? আমরা কিন্তু দীর্ঘ 50 বছর আমরা হাজারিবাগে ফ্যাক্টরিগুলো অপারেট করেছি। সেখানে কিন্তু কোনো কমপ্লায়েন্সের কোনো কিছু ছিল না। কমপ্লায়েন্সের ঘাটতির কারণে বুড়িগঙ্গা নদী দূষণ হয়েছে দীর্ঘদিন। আমরা কিন্তু একটা ক্লাস্টারের ভিতরে গিয়েছি এবং এখানে আমরা 200 একর জায়গার উপরে আমরা প্রায় 8 থেকে 9 হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি। আমরা মনে করি যে এশিয়ার ভিতরে খুব সুন্দর মানের ইন্ডাস্ট্রিগুলো আমরা ওখানে করেছি, 150টি ট্যানারি। আমরা যদি সেইখানে আমরা বিশেষত আমাদের যে প্রিন্সিপাল অ্যামাউন্টগুলো আমরা ওখানে ইনফ্রাস্ট্রাকচার আমরা খরচ করে ফেলেছি। আমাদের পুঁজির সংকট, অর্থাৎ পুঁজির সংকটের কারণে কিন্তু আমরা কিন্তু এখন ব্যবসা করতে পারছি না। আমরা যেমন কমপ্লায়েন্সের ক্ষেত্রে আমরা ইনভেস্ট করব, সেটা পারছি না। আমরা বিএসএস সার্টিফিকেট করব, আমরা সোশ্যাল অডিট করব, আমরা ক্রোম রিকভারি প্ল্যান পার্সোনালি করব, বা আমরা ইন্ডিভিজুয়াল ইটিপি করব। এগুলো সবই সম্ভব যদি আপনার ব্যাংকগুলো এগিয়ে আসে এবং এইটাকে আপনার সফট লোনের মাধ্যমে আপনার যদি সহযোগিতা করে। এবং পাশাপাশি আমি মনে করি যে সরকার যদি যে সিটিপিটা এক্সিস্টিং সিটিপি আছে সেটাকে যদি রেক্টিফিকেশন আপগ্রেডেশন আপনার করতে পারে, এখানে হয়তো বা 500 থেকে 600 কোটি টাকা বিনিয়োগ করলে আপনার এই শিল্পটা টোটালি ঘুরে দাঁড়াবে। এবং এইটার প্রেক্ষিতে দেখা যাবে যে স্যার বললেন যে আপনার আরএমজির পরে নেক্সট টু আরএমজির পরেও কিন্তু আমাদের লেদার সেক্টরে আছে, যেখানে কিনা আপনার এমপ্লয়মেন্টের একটা সুযোগ আছে 30 থেকে 40 লক্ষ লোকের কর্মসংস্থানে। বর্তমানে যে আমার এক্সপোর্ট ওরিয়েন্টেড সহ আমার যে অভ্যন্তরীণ ফ্যাক্টরিগুলো আছে লেদার গুডস তৈরি করে, সেখানেও কিন্তু বর্তমানে 4 থেকে 5 লক্ষ লোক আপনার কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং এটার ভিতর অধিকাংশ আপনার মহিলারা কাজ করছেন। তো আমি মনে করি যে এখানে আপনার আসলে বড় জটিলতা নেই, কিন্তু আন্তরিকতার অভাব আছে। একটা কম্প্রিহেনসিভ প্ল্যান আমাদেরকে তৈরি করতে হবে। স্যার যেটা বললেন যে স্টেপ বাই স্টেপ আপনার পদক্ষেপ নিতে হবে, যাতে আমরা এই সমস্যাগুলো আমরা চিহ্নিত করে সমাধান করতে পারি। আপনি যদি 16 সালের অবস্থা দেখেন, ওই সময় কিন্তু আমরা 2 থেকে 3 হাজার টাকা করে কাঁচা চামড়া আমরা
ক্রয় করতাম। আর এটা মূল বেনিফিশিয়ারি কিন্তু কওমি মাদ্রাসা, এতিমখানা, হাজার হাজার লক্ষ লক্ষ লোকরা কিন্তু ডিপ্রাইভ হচ্ছে। তো আমরা মনে করি যে এখন কেন আমরা পারছি না, আমরা সেই কমপ্লেন করতে পারি নাই, আমরা সেই বায়ার হারিয়েছে বিদায় কিন্তু আমরা দাম পাচ্ছি না। আজকে যদি আমরা এটা কমপ্লাই করতে পারি তাহলে আমরা কিন্তু পর্যাপ্ত দামটা আমরা দিতে পারবো। আরেকটি বিষয় হলো আমি উল্লেখ করতে চাই যে দেখুন, আমরা দীর্ঘদিন বলেছি বিভিন্ন ফোরামে যে আমাদের পাট মন্ত্রণালয় আছে, চা বোর্ড আছে, কিন্তু চামড়া শিল্পের কোনো কিছু নেই। তো আমরা মনে করি যে আমলাতান্ত্রিক জটিলতার বাইরে বেরিয়ে এই শিল্পটাকে আরও কিভাবে অ্যাক্সেলারেট করা যায় সেই ব্যাপারে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনার কাছে আমরা আবারও ফিরবো অধ্যাপক পারভেজ করিম আব্বাসে। এবার যে বিষয়টি সেটা হচ্ছে সরকার কিন্তু এই খাতের রপ্তানি বাড়াতে চায়, তারই অংশ হিসেবে কিন্তু গত মার্চে চামড়াজাত পণ্য রপ্তানিতে উৎসকর কিন্তু 1% থেকে কমিয়ে 0.50% করেছে। একটু আগে উনি যেটা বললো যে চামড়া শিল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা উন্নয়নের জন্য একটা আলাদা কর্তৃপক্ষ করার কথা পরিকল্পনা আছে সরকারের ক্ষেত্রে, যদিও এখন তার বাস্তবায়নের খুব একটা ফলপ্রসূ কোনো কিছু দেখা যায়নি। কিন্তু এই যে চামড়া শিল্প নগরের যে আমরা ট্যানারি শিল্পের কথা বলছি, সেই নগরের যে বেহাল অবস্থা সেটাকে আমরা সঠিক অবস্থায় না এনে উন্নতি না করে আসলে এই উদ্যোগগুলো কতটা সফল হবে? এগুলো হচ্ছে কি মানে ভাই ভালো বললেন, এখানে হচ্ছে যে এটা হচ্ছে পিস মিল ফ্যাশন হচ্ছে, যে একটা হচ্ছে যে আমি এখানে প্রণোদনা দেওয়ার জন্য সোর্স ট্যাক্সটাকে আমি এখানে 50% কমিয়েছি, 1% থেকে 0.5%। কিন্তু যখন আপনার কাঁচামাল সরবরাহ করতেই যখন হচ্ছে যে আমাদের চামড়াজাত শিল্প এখানে যারা যে ফ্যাক্টরিগুলো আছে, কলকারখানা, তাদের নাভিশ্বাস উঠছে মালিকদের, তখন 1% থেকে 0.5% বিশেষ একটা লাভ দিবে না। এবং তার সাথে সাথে যখন আমরা জানি যে এখানে হচ্ছে যে আমাদের কমার্শিয়াল রেটে যখন আপনার গ্যাস বলেন বা ইলেকট্রিসিটি বলেন সবগুলো যখন প্রাইস হাইক করছে, তখন কিন্তু মানে আপনি এক হাতে দিচ্ছেন আরেক হাতে নিচ্ছেন। এবং তার সাথে সাথে হচ্ছে যে এখন হচ্ছে যে আপনি একটা সংস্থা ক্রিয়েট করলেন, ভালো জিনিস, একটা স্পেশালাইজড একটা সেন্টার হলে বা বন্ধু কি এখানে একটা যেটা এখানে যে চামড়া উন্নয়ন করার জন্য কর্তৃপক্ষ হলো, কিন্তু ওটা যদি একটা পোশাকই এখানে একটা ধরন হয় এবং ওখানে যদি কিছু আমলাদেরকে আলাদা করে বসিয়ে এনে দেওয়া হয়, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আপনি যদি মনে করেন 50টা কাজের জন্য যদি 50টা এরকম একটা সংস্থা বা সেন্টার করেন, কিন্তু যারা যদি এফেক্টিভ না হয় তাহলে কিন্তু বেশি হবে না। বরঞ্চ আমি বলবো যে এটাকে এই যে সেন্টারটা যেটা করা হচ্ছে ওটাকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে করে ফেলুন। আপনারা এখান থেকে প্রাইভেট সেক্টর থেকে পিপিপির জন্য এখানে হচ্ছে আপনারা এখানে বোর্ডে আপনি হচ্ছে প্রাইভেট সেক্টর থেকে এক্সপার্ট পার্সোনাল দিকে নিয়ে আসেন, তাদের ওপিনিয়নে এখানে আপনি এখানে কনস্টিটিউশন করে এবং দেখেন যে অলরেডি কিন্তু আমার এখানে সেক্টর স্টাডি অনেকবার হয়ে গেছে, কিন্তু এটার উপর লেদার সেক্টর ঘুরে ফিরে এখানে গেছে, প্রবলেমগুলো কিন্তু ক্লিয়ারলি আইডেন্টিফাইড আছে এবং কিভাবে সলিউশন করতে হবে ওগুলো কিন্তু ধাপে ধাপে দেওয়া আছে। তো ওখানে হচ্ছে যে যেগুলো ফিজিবল জিনিসগুলো সেইগুলো এখানে এসে ওরা করা হচ্ছে এবং সরকারের এখন উচিত হচ্ছে যে এইটাকে এখন স্কেল আপ করার জন্য যেটা করাটা। এবং টেকনিক্যাল কারণ যেটা হচ্ছে তা আমরা তো বুঝতেই পারছি যে এটা সিইটিপির জন্য এখানে সমস্যা আছে, তো এখানে ভাই তো বলেই দিলেন এখানে যে ইন্ডিভিজুয়াল বেসিসে যদি এটাকে অ্যালাউ করা যায় এবং আমাদের এখানে নিয়মগুলোকে যদি এখানে যদি এটা মিট করা যায়, তার জন্য একটা কিউমুলেটিভ ফান্ড করে যেখানে হচ্ছে মনে করুন যে প্রাইভেট সেক্টর থেকে কিছু পার্সেন্টেজ দিল, পাবলিক সেক্টর থেকে কিছু মানে গভর্নমেন্ট থেকে কিছু দিল, ওটা দিয়ে টোটাল এখানে অ্যামাউন্ট করে ওখানে হচ্ছে ওভারঅল এখানে করা। দেখুন ওনাদেরকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছিল যে আপনাদেরকে সিইটিপি করে দেওয়া হবে বলে কিন্তু ওনাদের রিলোকেশন করা হয়েছে। তো এক ধরনের কিন্তু ওনাদের সাথেও কিন্তু কথা দিয়ে কথার বরখেলাপ করেছেন। সরকারের ভ্রান্ত পলিসির জন্য বা পলিসি ইমপ্লিমেন্টেশন না করার জন্য ওনারা কেন সাফার করবেন? আমি সো অ্যাজ এ রেজাল্ট এখন যারা আছেন সরকারে বা তারপর পরে যখন যা আসবেন, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু লং টার্ম পলিসি করার সময় এটা কিন্তু আমার মনে হয় যে ওনাদের একটা অ্যাজ এ মিনস অফ কম্পেনসেশন গভর্নমেন্ট কিন্তু এখানে ইনভেস্ট করা উচিত। আপনি যদি ব্যবসা বান্ধব পরিবেশ না করেন তাহলে কিন্তু আমরা কোনোটাতেই আপনি 100টা টক শো করে যান, 100টা রিপোর্ট করে যান, কিন্তু শেষে দেখা যাবে যে এইসব হচ্ছে এই আমরা পাট ক্ষেত যে সোনালি আঁশ বলতে বলতে বন্ধ হয়ে গেছে, এখন আরএমজির এখন একই দশা শুরু হচ্ছে। তো তাহলে আমাদের একের পর এক সম্ভাবনায় যে আমাদের কলকারখানা আছে বা খাতগুলো আছে এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। কথা এখন অনেক হয়ে গেছে, এখন কাজের সময়। এখন আইডেন্টিফাই দ্য নিডস অফ দ্য লেদার সেক্টর এবং গো ফর কনসালটেশন উইথ দেম, এবং সবার শেষে হচ্ছে যেগুলো ইমিডিয়েটলি এখানে ইমপ্লিমেন্টেবল বা যেটা বলে যে নিয়ার টার্ম টার্গেটস বা শর্ট নিয়ার হ্যাঙ্গিং ফ্রুটস, ওগুলোকে আগে ইমপ্লিমেন্ট করা। সো আমার মনে হয় যে এখানে স্টেপগুলো হচ্ছে সিনক্রোনাইজভাবে সরকার করতে পারে। আমি একমত পোষণ করছি, বিশেষত যে অর্গানোগ্রাম তারা তৈরি করেছে দেখলাম লেদার অথরিটির জন্য, সেখানে আসলে কিন্তু সেই এডিশনাল সেক্টরে সেটার চেয়ারপারসন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু সেই আমলাদের হাতেই থেকে যাবে। সুতরাং আমরা এখানে কিন্তু ডিফার করেছি যে না,
এখানে প্রাইভেট সেক্টরের এবং এক্সপার্টিস যারা আছে তাদেরকে এটার সাথে ইনভলভমেন্ট করতে হবে, তাহলেই যদি আমরা সরাসরি যারা এই খাতের সাথে একদম রুট লেভেল থেকে জড়িত তাদেরকে এই জায়গায় যদি সম্পৃক্ত করা যায় তাহলে শুধু এটা নয়, আমাদের এখানে লেদার ইনস্টিটিউট আছে আন্ডার ঢাকা ইউনিভার্সিটি এবং আপনার কুয়েট আছে, আপনার বিভিন্ন এক্সপার্টিস্ট আছে, আমাদের ন্যাশনাল এক্সপার্টিস্ট আছে, তাদেরকে এইখানে আপনি ইনভলভমেন্ট করতে পারে। সার্বিক যে বিষয়টা নিরিখে বলতে চাই, চামড়াটা সংগ্রহ এবং প্রক্রিয়াজাত এবং রপ্তানি এই তিনটি ক্ষেত্রে নেপথ্য যে বিষয়গুলো আছে সেগুলোর সমন্বয়টাই আসলে সত্যি কথা বলতে গেলে কি বড় প্রতিবন্ধকতা। একজন অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে এই প্রতিবন্ধকতাগুলো ফাইন্ড আউট করে সমাধানের সঠিক পথটা কি হতে পারে সংক্ষেপে যদি আমি বলতে বলি? আমরা যারা এই শিল্প আপনার আসলে আমাদের প্যারেন্টস যে মিনিস্ট্রি আছে সেগুলো হলো আপনার শিল্প মন্ত্রণালয় এবং আমার বাণিজ্য মন্ত্রণালয়, তাদেরকে আরও আন্তরিক হতে হবে এক্সপোর্ট বৃদ্ধি করার জন্য, এবং আমাদের যেখানে লুফলগুলো আছে সেগুলো চিহ্নিত করে সেগুলোকে আপনার পূর্ণ করা, অর্থাৎ আমাদের এইগুলোকে এই যে কমপ্লায়েন্স সহ যে প্রবলেমগুলো আছে, আমি শুধু লিকুইড ওয়েস্টের কথা বলছি, আমার কিন্তু সলিড ওয়েস্টে একটা চ্যালেঞ্জ আছে, অথচ আমরা সলিড ওয়েস্ট কিন্তু একটা আপনার রিসোর্স, অর্থাৎ আমরা কিন্তু এটা রিসাইকেল, রিজেনারেশন, রিইউজ করতে পারি, আমরা অতীতে করেছি, আমরা সেটা ম্যানুয়ালি করেছি হাজারিবাগে, কিন্তু সেই ক্লাস্টারদের আমরা নিতে পারিনি বিদায় কিন্তু এটা এখন কিন্তু সায়েন্টিফিক ওয়েতে আপনার ডক চুইং তৈরি করে, গ্লু, জিলাটিন তৈরি করে, বিভিন্ন র মেটেরিয়ালস, ইন্ডাস্ট্রি র মেটেরিয়ালস আপনার তৈরি করছে, কিন্তু অথচ আমরা ওপেন ডাম্পিং এটা ফেলে আজকে বিদেশিরাই আসলেই যদি আপনার দেখে যে ট্যানারির ভিতরে পরিবেশ সুন্দর কিন্তু বাইরে ওপেন ডাম্পিং আমরা করছি সলিড ওয়েস্ট, তাহলে কিন্তু ওই সেই আপনার একই কথা পরিবেশগত মানদণ্ড ওইখানে কিন্তু একটা আপনার আমাদের যে নেগেটিভ একটা চ্যালেঞ্জ সেটা রয়ে যায়। তো আমরা মনে করি যে এইগুলোকে আপনার ম্যানেজমেন্ট করে আরও কিভাবে আমরা এই যারা ক্লাস্টার আছে ছোট ছোট এইসব ম্যানেজমেন্ট করে তাদেরকে ওইখানে রিহ্যাবিলিটেশন করা যায়, এবং এই প্রজেক্টের সেকেন্ড পেজ একটা নেওয়ার কথা, সেটা যাতে আরও ভালোভাবে স্টাডি করে, ফিজিবিলিটি স্টাডি করে সেকেন্ড পেজ আপনার ওইখানে করে, সেটার ব্যাপারে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে আমি মনে করি যে আসলে এইখানে একটা বিরাট সুযোগ আছে ফরেন কারেন্সি আর্ন করার জন্য, এবং পাশাপাশি ব্যাপক এমপ্লয়মেন্টের সুযোগ এখানে আছে। নিশ্চয়ই আমরা আবার আপনার কাছে ফিরবো। আসলে মোট কথা হচ্ছে পরিবেশগত মানদণ্ডের কারণে, চ্যালেঞ্জের কারণে দেশের কাঁচা চামড়ার ও চামড়া পণ্যের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ছে। এই কথা আসলে এতক্ষণ আলোচনায় ঘুরে ফিরে আমরা একটা জায়গায় এসে কিন্তু আটকে যাচ্ছি, এবং সেক্ষেত্রে চামড়া শিল্প নগরে যে বর্তমান সিইটিপি দিয়ে আসলে এই সনদ অর্জন কতটুকু সম্ভব আমাদের ক্ষেত্রে? আমাদের সামনে হচ্ছে যে আমাদের একটা ভালো জিনিস হচ্ছে যে আমরা এখনও চামড়াজাত শিল্পর জন্য, কেন এলডিসি গ্র্যাজুয়েশনে তো আমাদের একটা এক্সটেনশন আছে, প্রায় 3 বিলিয়ন লোকের এখানে মার্কেটে আমাদের এখন অ্যাক্সেসটা আছে। চায়নার বাজার আমাদের এক অর্থ আছে, আমরা যদি চায়নাকে যদি আমরা LWG যদি আমরা সার্টিফিকেশন পাই তখন কিন্তু আমরা নেগোশিয়েট করতে পারবো যে আমরা বেটার কোয়ালিটির জিনিস দিচ্ছি, তো আমরা ওদের কাছে বেশি প্রাইস দিতে পারবো। ইউরোপিয়ান ইউনিয়নে এখানে হচ্ছে যে আমাদের এখানে মার্কেটে আমরা এক্সপ্যান্ড করার সুযোগটা পাবো, এবং দিনের শেষে যদি আমরা বলতে পারি যে আমাদের এটা ইকো ফ্রেন্ডলি ওয়েতে করা হচ্ছে, বা এখানে হচ্ছে যে ফিমেল এম্পাওয়ারমেন্ট এটা করা হচ্ছে, এগুলো করার জন্য যে আমাদের যে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড যে সাপ্লাই চেইন লিঙ্কেজটা, এটাকে হচ্ছে যে এটাকে আমাদের একটা সিনক্রোনাইজেশন করতে হবে। আমাদের সাপ্লাই চেইন লিঙ্কেজটাই আমার কেন জানি মনে হয় যে লেদার ইন্ডাস্ট্রি যতগুলো স্টাডি অ্যাসেসমেন্ট হয়েছে, বা আমি যতগুলো লোক উদ্যোক্তার সাথে বা এন্টারপ্রেনারের সাথে কথা বলেছি, সবাই একটা কথা বলেছে যে আপনি বলেন যে কাঁচামাল সংগ্রহ করা, কাঁচামাল প্রিজার্ভ করা, কাঁচামাল ট্রিট করা, এবং এটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ওয়েতে এখানে হচ্ছে ওয়েস্ট ডিসপোজাল করা, এবং হচ্ছে বাজারে এটাকে ব্র্যান্ডিং করে সেল করা, এই প্রত্যেকটার মধ্যে একটা লিঙ্কেজ নাই। সো এই লিঙ্কেজ না হওয়াতে কিন্তু আমাদের সব দিক দিয়ে এখানে হচ্ছে সমস্যাটা হচ্ছে। সো এই সাপ্লাই চেইন লিঙ্কেজ বা সরবরাহটা এখানে হচ্ছে যে কাঁচামাল থেকে ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত নেক্সট 2 দশকে কি আমাদের এখানে ন্যাশনাল গোলস, ওটা কিন্তু সেট করা উচিত। 5 বছরে কি গোল, 10 বছরে কি গোল, এবং তখন ওই ফেজ ওয়াইজ যে বললেন ভাই, ফেজ ওয়াইজ তখন আমরা মুভ করতে পারবো। আমি একটু অ্যাড করবো যে এইখানে আসলে দেখুন, এখানে কুরবানির সময় প্রায় বছরের 50% কাঁচা চামড়া আপনার সংগ্রহ হয়। এই যে 2-3 দিনের ভিতরে যে কাঁচা চামড়াটা সংগ্রহ হয়, দেখা যায় যে অনেক অদক্ষ শ্রমিকের মাধ্যমে চামড়া ছাড়ানো হয়, এবং এইখানে কিন্তু আপনার লেস কাট, ফ্লে কাটের কারণে চামড়ার মানটা নষ্ট হয়। এবং আপনি যে প্রথমে বলেছেন চিলার হাউস, আসলে
আপনার উন্নত বিশ্বে কিন্তু আপনার আধুনিক স্লটার হাউস আছে, আপনার চিলার হাউস আছে যেখানে আপনার চামড়াটা প্রিজার্ভেশন করে রাখবে। আমরা দেখা যায় যে সঠিক সময় আমরা লবণ না লাগানোর কারণে চামড়ার গুণগত মান নষ্ট হয়ে যায়, চামড়ার গ্রেন নষ্ট হয়ে যায়, আফটারঅল কিন্তু ট্যানারি মালিকরা ক্ষতিগ্রস্ত হয়। এবং এখানে আসলে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটা বিষয় আছে, এই সবচেয়ে বড় একটা মন্ত্রণালয় কিন্তু আমাদের এই সেক্টর সম্পর্কে অবহেলিত। তারা খুবই ইগনোর করে এই সেক্টরটা, চামড়া বিশেষত যে পশু লালন পালনের ক্ষেত্রে তারা যে ফিডিংটা দিচ্ছে, এইখানে আমি মনে করি এখানে সায়েন্টিফিক ওয়েতে তারা ফিডিংটা দিচ্ছে না, কারণ তারা ইউরিয়া সার আপনার প্রয়োগ করছে তার ফিডিংয়ে, যার কারণে দেখা যাচ্ছে যে গরু মোটা তাজাকরণ করা হচ্ছে। এটার প্রভাবে কিন্তু আপনার দেখা যায় খুব দ্রুত সময়ের ভিতরে চামড়াটা পচন ধরে যায়। তো আমরা মনে করি যে এই ফিডিং ব্যবস্থাটা আরও আধুনিক করতে হবে, সায়েন্টিফিক ওয়েতে করতে হবে। অর্থাৎ শুধু মানে জবাই করার পর সেটা চামড়াটা প্রসেসিংটা বড় কথা না, সেই একটা পশুকে ছোট থেকে বড় করার পর জবাইয়ের আগ পর্যন্ত যে ফিডিং ব্যবস্থাপনাটা আছে, খাদ্য ব্যবস্থাপনা আছে, সেখানেও আসলে একটা সুষম পরিবর্তন আনতে হবে, একটা সুষম পরিবর্তন আনতে হবে। নিশ্চয়ই। এখানে আরেকটি বিষয়, আপনি যে কথা বলেন, আমরা শুধু আসলে সিটিভির কথা বলছি, এলডব্লিউজির কথা বলছি, সবকিছু বলছি, কিন্তু তার নেপথ্যে বিষয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্টেরও বিষয় আছে, যেটা আপনি বলেছেন। সেক্ষেত্রে কিন্তু আসলে ব্যাংকিং চ্যানেলেও সহজীকরণের একটা বিষয় আছে, এটা ঋণ প্রাপ্তি, অর্থপ্রাপ্তির কথা যেটা বলি না, কিন্তু সেখানে একটা দীর্ঘসূত্রিতা আছে। বর্তমান অর্থনীতির প্রেক্ষাপটে আমাদের ব্যাংকগুলো যে খুব একটা ভালো অবস্থায় আছে তা কিন্তু নয়। সরকার চেষ্টা করছে, সংস্কার হচ্ছে, কিন্তু এই যে অন্তর্বর্তী একটা সময় আসলে সেই জায়গায়, সেই অবস্থার নিরিখে এই জায়গায় সমাধানটা কোন জায়গায় করা যায়? আমরা সার্টিফিকেটের কথা বাদে দিলাম, সেগুলোকে পাশ কাটিয়ে যদি আমরা এই শিল্পটাকে আরো একটু এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের লেদার সেক্টরে প্রায় 70% ফ্যাক্টরি কিন্তু ক্লাসিফাইড অলরেডি হয়ে গেছে। আপনার যে ট্যানারিগুলো আছে সেগুলোকে যাতে চলমান থাকে সেই বিষয়ে আপনার ছাড় দিতে হবে। বাংলাদেশ ব্যাংক সহ এবং অর্থ মন্ত্রণালয় যাতে একটা থোক বরাদ্দ দিয়ে আপনার এই শিল্পের আরও নতুন করে ঋণ দেওয়া হয়। এবং আমার যে আজকে 14 থেকে 15% ইন্টারেস্ট নিয়ে ব্যবসা করা, এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আমার সিঙ্গেল ডিজিটে আপনার এই ইন্টারেস্টটা আনতে হবে, বিশেষত লেদার সেক্টরের জন্য। তাহলে আমি মনে করি যে ব্যবসায়ীরা কিন্তু খুব সহজভাবে আপনার ঋণ নিয়ে কিন্তু ব্যবসাটা করতে পারবে, নাহলে কিন্তু আপনার কঠিন হয়ে যাবে। আর ইজি ডুইং বিজনেসের কথা আর কি বলবো, এনবিআরের সমস্যা, বিভিন্ন সমস্যা, যে এই সমস্যাগুলো যদি আসলে সমাধান না করা হয় তাহলে ইজি ডুইং বিজনেস এখানে আসলে আমরা মুখেই বলবো, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাবে না। অধ্যাপক পারভেজ করিম আব্বাস, আরেকটি যে বিষয়টা আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে আসলে আমরা উন্নয়নশীল দেশের স্বীকৃতির কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা রপ্তানিযোগ্য পণ্য এবং অনেক সীমাবদ্ধতার কথা তখন উঠে আসলো। সেক্ষেত্রে এই দ্বিতীয় যে রপ্তানি পণ্য, সেক্ষেত্রে কি আমরা কি আদৌ সেক্ষেত্রে তৈরি আছি সেই স্বীকৃতি নেওয়ার জন্য? এখনো হচ্ছে কি, বাংলাদেশে একটা জিনিসই প্রথম থেকে শুরু হয়ে আছে, আল্লাহর ওয়াস্তে চলে সব কিছু। তো আপনি দেখুন হচ্ছে রেডিমেড গার্মেন্টস কেন এত ফ্লারিশ করলো, রেডিমেড গার্মেন্টসের জন্য কোনো স্পেশালাইজ মিনিস্ট্রি ছিল না, তার জন্যই কিন্তু প্রাইভেট সেক্টরে ইনিশিয়েটিভ নিয়েছে এবং তারপর সরকারও স্বপ্রণোদিতভাবে পরে সাহায্য করেছে। এইভাবে রেডিমেড গার্মেন্টস অর্গ্যানিকভাবে হয়েছে। লেদার ইন্ডাস্ট্রি এখন হচ্ছে যে অলরেডি বিট টু লেট, কেন আমরা হচ্ছে যে অন্যান্য ইন্ডাস্ট্রি, অন্যান্য যে রাইভাল কান্ট্রিজ যেগুলো আছে, ভিয়েতনাম বলেন, টু আ সার্টেন এক্সটেন্ট আপনার এখন পাকিস্তানও এখানে লেদারের এখানে যথেষ্ট ওদের ইন্ডাস্ট্রির সম্ভাবনা আছে, ভারত তো আছেই। এইসব ইন্ডাস্ট্রির সাথে কিন্তু আমরা এখন হচ্ছে যে আমরা এইসব দেশের প্রতি সাথে কিন্তু পিছিয়ে আছি। এখন আমরা যেইভাবে এখানে যে আমাদের সামনে যে আমাদের একটা উইন্ডো আছে 6 থেকে 7 বছর এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য, আমাদের এখানে 7 থেকে 8 বছরের, এর মধ্যে কিন্তু আমাদের মার্কেটগুলো ক্রিয়েট করার সময় আছে। তো এই যে অ্যাম্বিশিয়াস প্ল্যান যেগুলো আমরা বলছি যে আপনার সাপ্লাই চেইন সিনক্রোনাইজেশন, সপ্তাহে একদিনে হবে না, কিন্তু 2-3-4 বছর, ধরেন 3 থেকে 4 বছরের মধ্যে যদি একটা প্রপার প্ল্যান ইন প্লেস থাকে তাহলে একটা ভালো হবে। এখন যে অর্থনীতি যেখানে যে মন্দা, যেখানে একটা অর্থনীতি যে ক্রাইসিস চলছে, এখানে এই সংকটের মধ্যে কতটুকু সরকার প্রণোদনা দিতে পারে, এটাও হচ্ছে যে এখানে একটা আমার এখানে একটা ডাউট আছে। ইটস অ্যাবসলিউটলি রাইট। কিন্তু একটা জিনিস যেটা করতে পারে, উনি যেটা বললেন এখানে যে গ্রিন ফাইন্যান্স বলে তো একটা আছে, এখানে হচ্ছে গ্রিন ফাইন্যান্সের আন্ডারে, এখানে আমার মনে হয় আমার জন্য যেখানে হচ্ছে এফেক্টিভলি লোয়ার ইন্টারেস্ট রেটের একটা প্রভিশন আছে। সো এই দুইটাকে টাই ইন করে যখন স্পেশালি হচ্ছে আপনার সিইটিপি বা ইটিপি বা এইগুলো যেখানে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট যেখানে আছে, এইগুলোর জন্য কিন্তু বা আপনার হচ্ছে যে ওয়েস্ট ডিসপোজালের জন্য যেগুলো আছে, ওটার সাথে একটা সিনক্রোনাইজ করে ওনাদেরকে কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ একটা ডিসকাউন্ট বা একটা ডিসকাউন্টের বস্তু বলা যাবে না, বা রিডিউস ইন্টারেস্ট রেটে সিঙ্গেল ডিজিটে এটা কনভার্ট করে করা যায়। এটার জন্য দরকার হচ্ছে ওনাদের লেদার অ্যাসোসিয়েশনের মধ্যে হচ্ছে এটা একটা কোঅর্ডিনেশন এবং হচ্ছে লবিং।
এবং সঙ্গে সঙ্গে উনি যেটা বললেন ঠিকই বলেছেন, 1.8%, প্রায় 2% মতো যে আমাদের যত যে আমাদের লাইফ স্টক আছে গরুর, ওগুলো কিন্তু হচ্ছে যে ওগুলো কিন্তু এখানে আমাদের লেদার ইন্ডাস্ট্রির দিকে যায়। তো আমাদের এখন কিন্তু লাইফ স্টক কাল্টিভেশন মানে হচ্ছে যে কমার্শিয়াল এই কাল্টিভেশনে আমাদের যেতে হবে, যে কমার্শিয়াল রেজিং অফ কাউস, এবং কমার্শিয়াল রেজিং অফ কাউসের সাথে আমাদের স্লটার হাউস যেগুলো আছে অ্যাগ্রো প্রসেস ইন্ডাস্ট্রির সাথে এটাকে সিঙ্ক্রোনাইজ করতে হবে। এবং তখন হচ্ছে যে তখন এই সিঙ্ক্রোনাইজেশন করার জন্যে কোয়াইট রাইটলি প্রত্যেকটা মিনিস্ট্রি যাবে। এটা ফাইন্যান্স মিনিস্ট্রি থাকতে হবে, এটা বাংলাদেশ ব্যাংকের লিঙ্ক থাকতে হবে, কমার্স মিনিস্ট্রিকে থাকতে হবে, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রিকে থাকতে হবে, অ্যানিমাল অ্যান্ড লাইফস্টক অ্যানিমাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি এটা থাকতে হবে, এনভায়রনমেন্ট মিনিস্ট্রি থাকতে হবে, এবং এগুলোর একটা সেল প্রাইম মিনিস্টার অফিসে থাকতে হবে। এই প্রত্যেকটা মিনিস্ট্রির সাথে একটা কোঅর্ডিনেশন করার সাথে সাথে অ্যালং উইথ দ্য প্রাইভেট সেক্টর, এবং সঙ্গে সঙ্গে মাল্টিল্যাটারাল ডোনার্স, এটার মধ্যে এডিবি বলুন, ওয়ার্ল্ড ব্যাংক বলুন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বলুন, জেট্রো বলুন, জাইকা বলুন, অনেকগুলো আছে। তাদেরকে দিয়ে যেখানে হচ্ছে এনভায়রনমেন্টাল এখানে প্রোটেকশনের জন্য এখানে হচ্ছে যে আপনার এই জিনিসটা প্রসেস করতে হবে। কিন্তু সামনের সময় খুব কম আছে, এবং এই টাইমটা আমি জানি না এখানে আমরা কীভাবে এটি ইউজ করব। তবে আমি মনে করি যে আসলে এখনই সময়, কারণ আপনারা জানেন যে আমেরিকান প্রশাসন কিন্তু চায়না সহ যে অন্যান্য দেশের আপনার যে 25% ট্যাক্স আরোপের যে প্ল্যান করছে, এবং চায়নার জন্য স্পেশালি 10% সাপ্লিমেন্টারি ডিউটি বসাচ্ছে, যার কারণে প্রচুর চাইনিজ ইনভেস্টর কিন্তু বাংলাদেশে আপনার আসছে পরিবেশ আগ্রহ সহিত, কারণ তারা পরিবেশ দেখার জন্য যে এখানে ইনভেস্ট করা যায় কিনা। আমরা মনে করি যে এখনই আপনার সুযোগ, যদি এই ইনভেস্টরদের আমরা এখানে আকৃষ্ট করতে পারি। আর এখানে বিশেষত যে শুধু আপনার চাইনিজ নয়, ভিয়েতনামও কিন্তু আপনার একটা সরাসরি আপনার ডিউটি ইম্পোজের ভিতর পড়বে, কারণ ভিয়েতনাম কিন্তু দেখুন স্যার বারে বারে বললেন যে ভিয়েতনামের হিস্ট্রি, আসলে এইখানে ভিয়েতনাম 1990 সালে $100 মিলিয়ন দিয়ে আপনার লেদার সেক্টর যাত্রা শুরু করেছিল, লেদার গুডস সহ। বাংলাদেশ সেম $190 মিলিয়ন দিয়েই যাত্রা শুরু করেছিল, অথচ আজকে তাদের লেদার গুডস ফুটওয়্যার্স তারা এক্সপোর্ট করছে $29 বিলিয়ন। এইখানে ভিয়েতনাম কিন্তু র মেটেরিয়ালসগুলো আপনার বেসিক্যালি নিয়ে আসে ম্যাক্সিমাম 80% চায়না থেকে। এইখানে ইউরোপিয়ান ইউনিয়ন সহ আমেরিকা সহ তাদের একটা এমবার্গো আসছে যে আপনারা কোনোভাবেই চাইনিজ পণ্য ব্যবহার করতে পারবেন না। তো এইখানে আমাদের একটা সুবর্ণ সুযোগ আছে। বাংলাদেশের যে আজকে আমাদের প্রচুর এমপ্লয়মেন্ট, আজকে আমাদের যে শ্রমশক্তি, এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা এই ইনভেস্টরদের আমরা নিয়ে আসতে পারি, আমরা আমেরিকান বাজার ধরতে পারি, আমরা ইউরোপীয় ইউনিয়নের বাজার আমরা ধরতে পারি। নিশ্চয়ই, মানে এই সুযোগটাকে হয়তো আমাদের কাজে লাগানোটা সর্বোত্তম পন্থা হবে। এই ওনার এই প্রস্তাব আমি একদম একমত। সামনে আমাদের যে ট্রাম্প তো এসে এখানে হচ্ছে আজান দিয়ে দিয়েছে যে সে কি কি করতে চাচ্ছে, ইজ অলরেডি সিগন্যালিং দিস। শুধু আপনার চায়না না, এমনকি তার যে USMCA যেটা এককালে ছিল নাফটা, এমনকি মেক্সিকো এবং কানাডার মতো এখানে মিত্র দেশগুলোর উপরেও কিন্তু সে হচ্ছে যে ট্যারিফ ইম্পোজ করেছে, এবং শোনা যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশের উপর আরেকটা ট্যারিফ ওয়ার হবে। এখন আমাদের জন্য যেটা এখানে যে সুবিধা হচ্ছে, চীন যদি এখান থেকে এই ট্যারিফের প্রভাব থেকে বাঁচতে চায়, তাহলে হচ্ছে ওরা বিনিয়োগ করবে। বিনিয়োগ করবে কোথায়? মানে ওদের প্রেফারেন্স যদি হয়, যেহেতু ভারতের সাথে এক ধরনের জিও পলিটিক্যাল একটা কনফ্লিক্ট আছে, ভারতে যদিও বা কিছু সুযোগ সুবিধা বেশি আছে, কিন্তু ওরা করবে না, কারণ হচ্ছে একটা এখানে আবার একটা পলিটিক্যাল অ্যাসপেক্ট আছে। আর ভিয়েতনামের সাথে এখানে ভিয়েতনাম এখন বেশি চীনা বিনিয়োগ হয়তো বা একটা টাইমের পর করতে চাইবে, কারণ ভিয়েতনামও ওই আমেরিকার ওই ট্যারিফের উপরে ওই রোশানলে পড়তে না চায়। তখন বাংলাদেশের যদি চীনে যদি শুধু বিনিয়োগ করে, আর আমরা যদি এখানে আমাদের দেশীয় কাঁচামাল থেকে এটা করতে পারি, যে ভ্যালু এডিশনটা আমরা, এবং এখন কিন্তু এই রুলস অফ অরিজিন আছে, তারপর হচ্ছে ডাবল ট্রান্সফরমেশন আছে, নানান ধরনের এখন নিয়ম কানুন করা হচ্ছে, এবং এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডসের উপর খুব জোর দেওয়া হচ্ছে। আমেরিকান বাজার বা ইউরোপিয়ান বাজারও এখানে একই জিনিস দেখছি। আমরা কিন্তু এই সুযোগটা নিতে পারবো, এবং সুযোগটা নেওয়ার জন্য কিন্তু সরকার কিন্তু আমার মনে হয় যে ওদের হাতে অনেক সমস্যা আমি জানি, কিন্তু এটাও হচ্ছে একটা সুযোগ। আর সুযোগটা যদি আমরা যদি সদ্ব্যবহার না করতে পারি, তাহলে এটা একটা সংকটে দাঁড়িয়ে যাবে। তো এটাকে প্রিভেন্ট করার জন্য, এবং আপনার যদি আপনি তো বহুবার বলছি যে আমাদের রপ্তানি বহুমুখীকরণ করার জন্য এবং আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাঁচানোর জন্য আমাদের স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করতে হবে। তো স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টের জন্য লেদার সেক্টরে আমাদের এখন এই চাইনিজ ইনভেস্টর দেখে আমরা দরকার বলে যে ওদের ফান্ডটা জোগাড় দেখ সিইটিপির জন্য।
নিশ্চয়ই যে সম্ভাবনা আছে এবং যে সুযোগগুলো আছে সেগুলো হয়তো কাজে লাগাতে হবে, এবং এটার পিছনে আসলে নীতিগুলোকে সহজীকরণ, পরিকল্পনাগুলোকে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগানোর কোনো বিকল্প নেই। শাহিন আহমেদ এবং অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের বাণিজ্য অর্থনীতি অনুষ্ঠানে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, বাণিজ্য অর্থনীতি অনুষ্ঠান আছে এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্ব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সবাইকে।